নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন দেবাশিস মজুমদারের কলমে পুলিশ ফাইলস সিরিজ থেকে একটি দুর্দান্ত রোমহর্ষক থ্রিলার খয়ের ডাঙার শয়তান। গল্প পাঠে আবির। দেবমাল্যর ভূমিকায় জয় ভট্টাচার্য, মৈনাকের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, তাপস ও গোবিন্দর ভূমিকায় মৃন্ময় মান্না, ডক্টর প্রহ্লাদের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, জগদীশ ও মাস্টারমশাইয়ের ভূমিকায় সুদীপ্ত সরকার, রতন ও বসিরের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন আর ডি ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন দেবাশিস মজুমদারের কলমে খয়ের ডাঙার শয়তান। খয়েরডাঙ্গা থানায় দিনটা শুরু হয়েছিল রোজকার মতোই। একমাত্র ভারপ্রাপ্ত অফিসার দেবমাল্য রায় ছাড়া এই থানায় আর কাউকে কখনো বিশেষ ব্যস্ত দেখা যায় না। এলাকার নেতা গোবিন্দ হালদার আর তার ছেলে রনির কাছে সকলেই প্রায় মাথা বিকিয়ে রেখেছে। একমাত্র ব্যতিক্রম ওসি দেবমাল্য রায়। এই থানায় আরও একজন রয়েছে, তাপস দত্ত। তাপস এমনিতে বাকিদের মতো নয়, কিন্তু তার মধ্যে সাহসের কিছু অভাব আছে। কনস্টেবল তাপসকে নিয়ে তাই থানার মধ্যে হাসাহাসি হয়। মেজবাবু রতন খাসনবিশ তাপসকে বড়বাবুর চামচে বলে ডাকেন। তবে দেবমাল্য জানেন যে থানায় যদি একজনও কেউ মন থেকে তার পক্ষে থাকে, সে হলো তাপস। গোবিন্দ হালদার আর রনির এই এলাকায় একতরফা মৌরসি পাট্টা চলে। নানা রকমের বেআইনি কাজকর্ম তারা করে। গোবিন্দ এলাকার পঞ্চায়েত প্রধান, সেই সঙ্গে খয়েরডাঙ্গার বাইরের দিকের বনাঞ্চল আর তার উপাসের বর্ডার দিয়ে নানান রকম বেআইনি মাল পাচার করে গোবিন্দ হালদার। বন দপ্তরের লোকেরা সব গোবিন্দ হালদারের হাতি। ওদিকে বনের উপাসের বর্ডারের দিকটা ওপেন বর্ডার, ওদিক দিয়ে মাল পাচার করতে তাই অসুবিধে নেই। একমাত্র দেবমাল্য রায় এই খয়েরডাঙ্গা থানার দায়িত্ব নিয়ে আসার পর থেকেই গোবিন্দ আর রনি নিশ্চিন্ত নেই। বিএসএফ এর কাছে পর্যন্ত রিপোর্ট পাঠিয়েছিলেন দেবমাল্য, কিন্তু তারাও অস্থায়ী ক্যাম্প করে কোনো কিছুর সুরাহা করতে পারেননি। বেশ কয়েকবার বামাল সহ গোবিন্দর কয়েকজন লোককে গ্রেপ্তার করেছিলেন দেবমাল্য, কিন্তু নিজের সহকর্মীদের অসহযোগিতায় কোনো কিছু প্রমাণ করতে পারেননি তিনি। তাও দেবমাল্য হাল ছাড়েননি। সমানে বারে বারে রাতের ঘুম কেড়ে নিয়েছেন গোবিন্দ আর রনি। গোবিন্দ হালদারও হাজার চেষ্টা করেও দেবমাল্য রায়কে কোনোভাবে বদনাম দিয়ে এলাকা থেকে বদলি করে তাড়াতে পারেননি। দেবমাল্য সার্ভিস রেকর্ড খুব পরিষ্কার। রনি গ্রামে যে দৌরাত্ম্য চালাতো সেটাও দেবমাল্যর জন্যই কিছুটা দমে রয়েছে। গ্রামের তরুণী মেয়েদের সে যথেষ্ট উত্ত্যক্ত করত। গ্রামের একমাত্র কলেজ স্টুডেন্ট ইউনিয়নের নেতা হিসাবে সে আর তার দলবল নানান রকমের উৎপাত চালাত। কিন্তু দেবমাল্য প্রায় একার হাতেই রনির সেই স্বেচ্ছাচারিতা বন্ধ করে দিয়েছেন। দিনের আলোয় সকলের সামনে একটি কলেজের মেয়েকে উত্ত্যক্ত করার অপরাধে দেবমাল্য রনিকে কিছুদিন আগেই কলেজের সামনে বেধড়ক ঠেঙিয়ে তাকে কিছু সময়ের জন্য থানা এনে লক আপে ঢুকিয়ে দিয়েছিলেন। গোবিন্দ হালদার উকিল আর জমানতের কাগজ নিয়ে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান। লক আপ থেকে বেরিয়ে যাওয়ার আগে রনি শাসিয়ে গেল, অফিসার, খুব ভুল কাজ করেছো। কার হাত দিয়েছো জানো না তো? রনি কাউকে ছেড়ে কথা বলে না, ঠিক আছে? আমি সব মনে রাখবো, আর সুযোগ পেলে তোমাকে সরাসরি মায়ের ভোগে পাঠিয়ে দেবো। গোবিন্দ হালদার একটা লোক দেখানো ধমক দিয়ে ছেলেকে সেখান থেকে নিয়ে গেলেন বটে, কিন্তু এটা সবাই জানে যে রনি যা বলেছে সেটা শুধু তার একার নয়, গোবিন্দ হালদারেরও মনের কথা। কিন্তু ভয় পাওয়ার লোক দেবমাল্য নন। তিনি জানেন কিভাবে এইসব হুমকির মোকাবেলা করতে হয়। তিনি সোজা এসপির অফিসে উপস্থিত হয়ে পুরো ঘটনাটা রিপোর্ট করে এসেছেন। এসপি সাহেব জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি স্পেশাল ব্রাঞ্চ থেকে কোনো একজন অফিসারকে যাতে দেবমাল্য তদন্ত সাহায্যের জন্য পাঠানো হয় তার ব্যবস্থা তিনি করছেন। থানায় যখন দেবমাল্য ছিলেন না, তাপস বেশ হন্তদন্ত হয়ে ফিরল।
রতনবাবুকে জিজ্ঞেস করে জানতে পারলো যে বড়বাবু নাকি রাউন্ডে বেরিয়েছেন একাই, এখনো ফেরেননি। কোন দিকে গেছেন কেউ জানে না। তাপস বেশ উদ্বিগ্নভাবেই বসে রইল থানায়। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল। দেবমাল্য ফিরলেন শেষ বিকেলে। তাপস তখনও তার অপেক্ষায় বসে। দেবমাল্য ফিরলেন বেশ চিন্তিত হয়ে। তাপস দ্রুত তার ঘরে ঢুকে বলল, স্যার আপনি কোথায় ছিলেন? আপনার মোবাইল সুইচ অফ বলছিল, কোনোভাবেই তো আপনার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। একজন বিশেষ ইনফরমারের সঙ্গে যোগাযোগ হয়েছে, তার সন্ধানেই বেরিয়েছিলাম। সরাসরি তার দেখা এখনো পাইনি, কিন্তু কখন কিভাবে সে আমার সঙ্গে যোগাযোগ করবে তা জানতে পেরেছি। স্যার এদিকে খবর আছে, রনের কথায় আটপাড়া গ্রামের দিকে একজন মারাত্মক কন্ট্রাক্ট কিলার এসে ঢুকেছে। সুলেমান নাম, আমাদের ওয়ান্টেড লিস্টও আছে। টাকা নিয়ে মানুষ খুন আর মেয়ে পাচার করাই ওর কাজ স্যার। কাঁঠালপুকুর থানার কনস্টেবল বলরাম জানালো সুলেমানের কাছে নাকি আপনার ফটো রয়েছে। রনের হুমকিকে লাইটলি নেবেন না স্যার। সুলেমান এবার শুধু মেয়ে পাচার নয়, মনে হয় আপনাকে খতম করার জন্যই রনি ওকে এদিকে এনেছে। আপনার সাবধানে থাকাটা খুব দরকার স্যার। তাপস, আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি। তুমি এই সুলেমানের দিকটা দেখো। কাঁঠালপুকুর থানায় আমি তোমার কথা জানিয়ে দিচ্ছি। তুমি কনস্টেবল হরিদাসকে নিয়ে আজ রাতেই কাঁঠালপুকুর থানায় চলে যাও। এই থানায় একমাত্র তোমার ওপরই আমি নির্ভর করতে পারি। আমি অবশ্যই যাব স্যার, কিন্তু আপনি এদিকে তো একা থেকে যাবেন স্যার। যদি সুলেমান ইতিমধ্যে এদিকে এসে গিয়ে থাকে স্যার, এই থানার বাকিরাও চায় যে আপনার কিছু একটা হয়ে যাক। আমাকে কাবু করা অত সহজ নয় তাপস। শুধু তোমাকেই বলছি, আজ রাতে আমি খয়েরডাঙ্গা জঙ্গলের দিকে যাব। বন দপ্তরের লোকজনকে জানাইনি, কারণ কোনো অফিসিয়াল অপারেশন নয়। একজন ইনফর্মার আমার সঙ্গে সেখানেই দেখা করবে। কিন্তু স্যার রনি আর সুলেমান হামলা করতে পারে, আপনি আপনি একা কিভাবে? তাপস আস্তে। আমি চাই না তুমি ছাড়া এই থানার আর কেউ এসব জানুক। যা বলছি তাই করো। আমি আমার অনুসন্ধানে যার সন্ধান পেয়েছি সেই সব রনি, সুলেমান, গোবিন্দ এসবের থেকে অনেক বড়। খয়েরডাঙ্গার আসল শয়তানের হদিশ পেয়েছি আমি, কিন্তু তাকে অত সহজে বাগে আনতে পারবো না। প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে আঙুলও তোলা যাবে না। অথচ সে লোকই হলো এই অঞ্চলে ঘটে যাওয়া সব অপরাধের পিছনের আসল হোতা। সব লাটাইয়ের সুতো তারই হাতে। তাই আমার প্রমাণ চাই তাপস। আর এই ইনফরমারের কাছে সেই সব প্রমাণ আছে, কিন্তু সে প্রকাশ্যে আসবে না। খয়েরডাঙ্গা জঙ্গলেই সে আসতে পারবে। তাই আমাকেই সেখানে যেতে হবে একা। তুমি এদিকটা সামলাও আর আমি ওদিকটা সামলাচ্ছি। যা বললাম তাই করবে, ঠিক আছে? তুমি সন্ধ্যের দিকে ওই হরিদাসকে নিয়ে বেরিয়ে পড়ো। আর আমি এখন বেরোচ্ছি। আমার বাইকে খয়েরডাঙ্গা ফরেস্টের দিকে যাওয়ার আগে অন্য কিছু বন্দোবস্ত করতে হবে। তাপস কিছুটা বেজার হয়ে নিরুপায়ভাবেই স্যালিউট করে দেবমাল্য রায়ের আদেশ মেনে নিল। দেবমাল্য তাকে সব বুঝিয়ে নিজের কেবিন থেকে বেরোতে যেতেই দেখলেন দরজার পাশ থেকে সরে গিয়ে রতনবাবু দ্রুত তার চেয়ারে গিয়ে বসলেন। দেবমাল্য বুঝলেন রতনবাবু আড়ি পাতার চেষ্টা করছিলেন। শুধু একবার আর চোখে দেবমাল্য দেখে নিলেন রতনবাবুকে। রতন খাসনবিশ তখন ফাইল মনোযোগ দিয়ে দেখার ভান করছেন। দেবমাল্য রায় বেরিয়ে গেলেন তার মোটর বাইকে। কিছু পরে তাপসও কনস্টেবল হরিদাসকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। রতনবাবু নিজের জায়গা থেকে উঁকি মেরে দেখে নিলেন যে তিনি যাদের চাইছেন তারা বেরিয়ে গেছে কিনা। সেটা নিশ্চিত হতেই নিজের মোবাইল বের করে কল লিস্ট থেকে খুঁজে বের করলেন রনির নাম্বার। তারপর সেই নাম্বারে কল করলেন। বেশ রাতের দিকেই খয়েরডাঙ্গা জঙ্গলের কিছু বাইরে এসে মোটর বাইক থামালেন দেবমাল্য। হাতের টর্চটা জ্বালিয়ে সামনে এগোলেন। একটা বন দপ্তরের ভাঙা বোর্ড রয়েছে এখানে। দেবমাল্যর অন্য ইনফরমার তাকে এখানে অপেক্ষা করতে বলেছে। যার আসার কথা সে এখানেই আসবে। দেবমাল্য চারিদিকটা টর্চের আলোয় দেখে নিলেন, কেউ কোথাও নেই। তিনি অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ যেন শুকনো পাতায় কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। দেবমাল্য সেদিকে টর্চটা আলো ফেললেন। অস্পষ্টভাবে বোঝা গেল কেউ যেন একজন আসছে। কথা অনুযায়ী সিগন্যাল বোঝানোর জন্য দেবমাল্য দুইবার করে টর্চের আলো নিভিয়ে জ্বালালেন। ওপাশ থেকেও টর্চের আলোর মাধ্যমে
একই রকম সংকেত পাওয়া গেল। দেবমাল্য নিশ্চিত হয়ে এগোতে যেতেই তার মনে হলো এখানে আরও কেউ আছে। তিনি দ্রুত টর্চের আলোটা অন্য পাশে ঘোরাতে যেতেই তার হাতের উপর একটা বাড়ি পড়ল। টর্চটা দেবমাল্যর হাত থেকে মাটিতে পড়ে গেল। তিনি তার রিভলভার বের করতে চেষ্টা করলেন, কিন্তু অন্ধকার থেকে কেউ লাফিয়ে পড়ে তার হাতের উপর ডান্ডা জাতীয় কিছু একটা দিয়ে আঘাত করলো। রিভলভারও পড়ে গেল মাটিতে। দেবমাল্য দ্রুত সচকিত হয়ে গেলেন। মাটিতে টর্চটা গড়াগড়ি দিয়ে চারিদিকে কিছুটা আলো ছড়াচ্ছে, কারণ টর্চটা তখনও জ্বলছে। দেবমাল্য দ্রুত সেই দিকে তাকাতেই বুঝতে পারলেন পেছন থেকে একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। তিনি দ্রুত ঘুরে দাঁড়িয়ে তাকে আক্রমণ করতে উদ্যত একজন লোকের গলা টিপে ধরলেন, আর তারপর হাতের জোরে তাকে দ্রুত আছাড় মারলেন। অন্য দিক থেকে আরেকজন আক্রমণে উদ্যত কিন্তু পাতার শব্দের আওয়াজ শুনে দেবমাল্য দ্রুত সেদিকে ঘুরলেন। আক্রমণে উদ্যত দ্বিতীয় ব্যক্তিকে সময় মতো দেখেই তাকে সজোরে ঘুষি মারলেন। সে ছিটকে যেতেই অন্ধকার ফুঁড়ে আরো একজন ঝাঁপিয়ে পড়ল। দেবমাল্য তাকে ধরে ফেললেন। সামান্য ধস্তাধস্তির পর তাকেও মোক্ষম জায়গায় লাথি মেরে মাটিতে ফেলে দিলেন তিনি। এর পরেও তিনজনে বারে বারে উঠে আক্রমণ করতে লাগলেন, কিন্তু একে একে দেবমাল্য তিনজনকেই ধরাশায়ী করে ফেললেন। তিনজনের কেউ তার সঙ্গে পেরে উঠল। দেবমাল্য একাকী তাদের মাটিতে ফেলে কিছু সময়ের জন্য সংজ্ঞাহীন করে ফেললেন। এরপর তিনি এগিয়ে গিয়ে নিজের টর্চটা তুলে নিলেন। সেই ইনফর্মার কোথায় গা ঢাকা দিয়েছে কে জানে। তাকে আবার আলো সিগন্যাল দিয়ে নিজের অবস্থান বোঝাতে হবে, তবে তার আগে নিজের রিভলভারটা সংগ্রহ করা দরকার। টর্চের আলোয় তার রিভলভারটা খুঁজতে গিয়ে পেলেন না তিনি জানতেন না আরও কেউ একজন সেখানে উপস্থিত হয়েছিল। আর তিনজন আততায়ীর সঙ্গে লড়াইয়ের সময় সে কায়দা করে সে রিভলভার তুলে নিয়েছে। দেবমাল্য যখন নিজের রিভলভার খুঁজতে ব্যস্ত, সে চুপি চুপি পা টিপে টিপে দেবমাল্য পেছনে এসে দাঁড়ালো, আর মুহূর্ত মধ্যে দেবমাল্য দিকে রিভলভার ট্যাগ করে ট্রিগার টিপে দিল। রাতের বনের শান্ত পরিবেশকে বিঘ্ন করে সশব্দে গর্জে উঠল রিভলভার। দেবমাল্য কিছু বোঝার আগেই রিভলভারের বুলেট বিঁধে গেল তার পিঠে। শরীর ফুটো হয়ে রক্ত ঝরতে লাগলো, আর সেই অবস্থাতেও দেবমাল্য পেছন ফিরলেন। টর্চের আলো ফেললেন আততায়ীর মুখে, আর আততায়ীর মুখটা দেখি চমকে উঠলেন। বিস্ফারিত চোখে অস্ফুটে বলে উঠলেন, তুমি? পরক্ষণে আবার গর্জে উঠল রিভলভার। বুলেট ছুটে গিয়ে লাগলো দেবমাল্যর বুকে। তিনি ছিটকে পড়লেন মাটিতে। হাতের টর্চটা ছিটকে পড়ল মাটিতে। দেবমাল্যর দেহটা নিথর হয়ে গেল। আততায়ী একটা শীষ দিল। আস্তে আস্তে নড়তে লাগলো আশেপাশে আহত পড়ে থাকা আক্রমণকারীদের শরীরগুলো। তারা একে একে সংজ্ঞা ফিরে পেয়ে উঠে দাঁড়ালো। মূল টর্চ জেলে ইশারায় দেবমাল্য নিথর দেহটা দেখিয়ে তাদের কিছু নির্দেশ দিল। তারপর সেখান থেকে তারা চলে গেল। বাকি তিনজন কিছু সময় টর্চের আলো জেলে এদিক ওদিক দেখল। টর্চের আলো জেলে এদিক ওদিক কিছুটা জায়গা জুড়ে কাউকে খুঁজল। তারপর কাউকে কোথাও না দেখে তিনজন আক্রমণকারী মিলে দেবমাল্য দেহটা ছেঁচড়ে ঘষটে নিয়ে ওই জায়গা থেকে নিয়ে গেল। জঙ্গল আবার ফিরে গেল তার আগের পরিবেশে। শুধু একজন আতঙ্কিতভাবে রয়ে গেল ঝোপের আড়ালে। তার উপস্থিতি অন্যেরা কেউ টের পায়নি। পেলে তারও একই অবস্থা হতো। দেবমাল্য শরীরটাকে হিঁচড়ে নিয়ে যাওয়া সে দেখল ওই ঝোপের আড়াল থেকে। বুক ফেটে কান্না আসছিল তার। মুখ চেপে নিজেকে সংযত করে রাখল সে। শুধু তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আপনি কোনো প্রকার এনকোয়ারি ছাড়াই বললেন কি করে যে দেবমাল্য হিংস্র জানোয়ারের শিকার হয়েছে? ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মৈনাক খাড়া প্রশ্নটা শুনে আমতা আমতা করতে লাগলেন বন দপ্তরের আধিকারিক জগদীশ বর্ধন। জগদীশ কোনো মতে বললেন, আসলে জঙ্গলের অনেকটা ভেতরে দেহটা পাওয়া গিয়েছিল। অনেক নখের দাগ, আঁচড়ের দাগ ছিল দেহে। তাই আমার মনে হয়েছিল উনি হিংস্র জানোয়ারের হাতেই প্রাণ দিয়েছেন। আপনার একবারও মনে হলো না ময়না তদন্ত পর্যন্ত অপেক্ষা করে স্টেটমেন্ট দিই? আগে একেবারে হুড়োমুড়ি করে বলে দিলেন। নিজের কাজের ধরনটাও তো জানেন না দেখছি। বলেই পাশে দাঁড়ানো ফরেন্সিক অফিসার ডাক্তার প্রহ্লাদ দত্তের দিকে তাকিয়ে বললেন, বলুনই নাকে,
যে দেবমাল্য ডেড বডির শরীরে কি পাওয়া গেছে। প্রহ্লাদ দত্ত বললেন, বুলেট দুটো ছিল শরীরে, দুটো গুলি লেগেছিল অফিসারের, একটা পিঠে আর অন্যটা বুকে, একেবারে জায়গা মতো হার্টের ঠিক নিচে। যে গুলি চালিয়েছে সে খুব ভালোভাবে জানে যে কোথায় বুলেট লাগলে মানুষের মৃত্যু হতে পারে। শার্প শুটার, হাত এতটুকু কাঁপেনি। পরে অবশ্য ডেড বডি ফেলার সময় বুলেট ঢোকার জায়গাটাকে আরো ভালো করে খুঁচিয়ে বুলেট দুটোকে বের করে নেওয়া হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে আঁচড়ের দাগ তৈরি করে ব্যাপারটা দেখানোর চেষ্টা করা হয় যে কোনো হিংস্র জানোয়ারের আক্রমণে মৃত্যু হয়েছে। কি অদ্ভুত ব্যাপার, একজন অভিজ্ঞ বন দপ্তরের আধিকারিক সেটা বুঝতেই পারল না। অন্যদিকে সরকারি হাসপাতালের যে ডাক্তার প্রাথমিক ময়না তদন্ত করলো সেও ব্যাপারটা বুঝতে পারল না। এসিপি সাহেব ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করে লালবাজার গোয়েন্দা দপ্তরে আমার কাছে রিপোর্ট না করে আমায় এখানে নিয়ে না আসলে তা এতক্ষণে বডি পুড়ে ছাই হয়ে যেত, আর এটাই প্রমাণ হয়ে যেত যে অফিসার দেবমাল্য রায় খুন হননি, তিনি হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণের শিকার হয়েছেন। আমি এত পরে এসে পোস্টমর্টম করে যা বুঝতে পারলাম তা এনারা এত আগে ডেড বডি পরীক্ষা করেও বুঝতে পারলেন না। পারলেন না কারণ চাইলেন না। এসপি সাহেব আগেই অফিসার দেবমাল্য রিপোর্ট গোয়েন্দা বিভাগে পাঠিয়েছিলেন। এখানে নানা রকম সমস্যা ছিলই। দেবমাল্য নিজেও বেশ ভালো রকম তদন্ত রিপোর্ট এসপি অফিসে সাবমিট করেছিলেন। আমাদের দপ্তরেরও কিছু গড়িমসি রয়েছে, রাম যাবে না শ্যাম যাবে এই নিয়ে আঁকছি। কিছুটা সময় আগে আমি যদি কেসটা হাতে পেতাম তাহলে এই দেবমাল্যর মতন সৎ আর ডেয়ারিং অফিসারকে এভাবে মরতে হতো না। কিন্তু আমি তো সাসপেন্ড ছিলাম। আমার সাসপেনশন তোলাই হলো দেবমাল্যর খুন হয়ে যাওয়ার পর। তারপর ঘুম থেকে তুলে সোজা আমাকে পাঠিয়ে দেওয়া হলো এই খয়ের টাঙায়। প্রহ্লাদ দত্ত অবাক হয়ে বললেন, আপনি আবার সাসপেন্ড হয়েছিলেন? তাই ভাবি, আমার ল্যাবে গত কয়েক মাস আপনার আনাগোনা নেই কেন, কিন্তু সাসপেনশনের খবরটা পাইনি। আবার কি কেস খেয়েছিলেন? আরে আমার নামেও খাড়া, আমার ঘাড়েও খাড়া। ওই যে অভিনেতা সুপারস্টার চন্দ্রকুমার হাবি জাবি সব সিনেমা করে নিজের তো ইমেজে 12টা বাজিয়েছে। নিজের পপুলারিটি ফিরে পাওয়ার জন্য আমাদের গোয়েন্দা বিভাগে লাইফ থ্রেটে একটা ফালতু কেস রজ্জু করেছিল। লোকাল থানায় করলে তাও না হয় মেনে নেওয়া যেত, কিন্তু কেসটা দাখিল করে গোয়েন্দা বিভাগে, নইলে মিডিয়া আসবে কেন? কেসটা আসে আমার দায়িত্বে। আমি একদিনের ইনভেস্টিগেশনে বুঝি বোগাস কেস। সেটা গিয়ে বাবা জীবনকে বলতেই আমাকে ঘুষ দিয়ে চুপ করাতে চাইল। গেল মাথাটা গরম হয়ে, দিলাম কানের গোড়ায় ঠাঁটিয়ে এক থাপ্পড়। ব্যাটা আমার সুপিরিয়রকে ফোন করে কান্নাকাটি করলো। উনি আবার লোকের ফ্যান, ব্যাস একটা ফালতু চার্জ দিয়ে মাস 6 জন্য সাসপেন্ড করে দিলেন। এই খুনের পর তাকেই আবার আমার হাতে পায়ে ধরে আমার সাসপেনশন তুলে আমাকে এখানে পাঠাতে হলো। বুঝলাম, কিন্তু এবার এই কেসে কি করবেন? আরে যা করি তাই করব, রাম ধুলাই দিয়ে শুরু করব। আমি বলেই এসছি ক্রাইম ব্রাঞ্চে যে আমার কাজ নিয়ে কোনো কথা বলা যাবে না। যাকে সামনে পাবো যে কোঅপারেট করবে না তাকে সোজা পিঁ দিয়ে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। তারপরেও কাজ না হলে সোজা এনকাউন্টার। ফরেন্সিক বন দপ্তর পুলিশ কাউকে ছাড়বো না, ধরবো আর এনকাউন্টারে ফেলবো। সামনে লাইন দিয়ে দাঁড়ানো বন বিভাগের জগদীশ বর্ধন, ময়না তদন্তকারী ডাক্তার বিবেক পাইক আর থানার মেজবাবু রতন খাসনবী সব ঠক করে কাঁপতে লাগলেন। মৈনাক তাদের অবস্থা দেখে নিজের রিভলভারটা বের করে টেবিলে রেখে বললেন, আপনারা সবাই দেবমাল্যর খুনের জন্য দায়ী। এমনকি তার হত্যাকে মানুষরূপী কোনো অমানুষের ঘাড়ে না চাপিয়ে নিরীহ বন্যপ্রাণীদের ঘাড়ে চাপাতে চাইছেন। আমি কিন্তু ভীষণ অ্যানিমাল লাভার। আমার বাড়িতে দুটো ল্যাব্রাডর ডগ রয়েছে, তাই এসব আমি একেবারে বরদাস্ত করব না। কিছু জানা থাকলে এক্ষুনি বলে দিন, নইলে একেবারে মায়ের ভোগে। কি বুঝেছেন? রতন খাসনবিশ দাঁড়িয়ে থাকা অবস্থাতেই বেশ শিউরে উঠলেন। এবারে কনস্টেবল তাপস সামনে এগিয়ে এসে বললেন, স্যার, আমার কিছু বলার আছে। এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান গোবিন্দ হালদার আর তার ছেলে রনের দৌরাত্ম্যকে অনেকটাই থামিয়ে দিয়েছিলেন দেবমাল্য স্যার। ওরাই ছিল এই এলাকার ওনার প্রধান শত্রু। রনি তোকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল। মৈনাক এবার রতন খাসনবিশের দিকে রিভলভার তাক করে বললেন, কি রতনবাবু? রতনবাবু কাঁদো কাঁদো মুখে জবাব দিলেন, স্যার, ভুঁড়িটা তো জব্বর বানিয়েছেন। আপনার বাড়িটাও তো আসার সময় দেখলাম। শুনলাম আপনার বড় ছেলে নাকি বিদেশ থেকে পড়াশোনা করে, কলকাতায় নাকি আরেকটা বাড়ি কিনেছেন। সব তথ্যই নিয়ে এসছি। বলুন, এসবের পেছনে আসল গল্প কি? কত টাকা ঘুষ নিচ্ছেন গোবিন্দ হালদারের থেকে? বিশ্বাস করুন স্যার,
আমি আরে আপনি না অভিনয়টাও করতে জানেন না, আপনার বলা ডায়লগটাই বিশ্বাস হচ্ছে না। তাছাড়া আপনার মোবাইল রেকর্ড বলছে সেদিন বিকেলের পর আপনি রনিকে বেশ কয়েকবার কল করেছিলেন, আর আরেকটা কল করেছিলেন আরেকজনকে। নাম্বারটা সুলেমানের, সুপারি কিলার সুলেমানের। আমাদের রেকর্ডেও ব্যাটার নাম নাম্বার আছে। এবার ওসব ফালতু বিশ্বাস না করে ঝেড়ে কাশুন। কি জানেন দেবমাল্য রায়ের খুন সম্বন্ধে? কিন্তু তার পর মুহূর্তেই মৈনাক খাড়ার এক রাম ধমককে বলে উঠলেন, আমি স্যার শুধু রনিকে জানিয়েছিলাম যে বড়বাবু ওই খয়রাডাঙ্গা জঙ্গলের দিকে যাচ্ছেন। তো রনি বলল আমি যেন খবরটা সুলেমানকে জানিয়ে দিই। সুলেমানের নাম্বারটা ওই আমায় দেয় স্যার। আমি সুলেমানকে এই খবরটা শুধু জানিয়েছি, বিশ্বাস করুন এর বেশি আমি আর কিচ্ছু জানি না। মৈনাক এবার জগদীশ বর্ধনের দিকে তাকিয়ে বললেন, আর সেই সুলেমান আপনাকে কল করলো, আপনার মোবাইলের কল রেকর্ড তাই বলছে। সুলেমানের ফোন থেকে আপনাকে কল করে মিষ্টি কিছু প্রেমালাপ করা হয়েছিল, তাই তো? নিন, এবার আপনি সে কথাগুলো বলে ফেলুন। জগদীশ বর্ধন শুধু কাঁপতে কাঁপতে বললেন, সুলেমান আমাকে বলেছিল যে রাতে যেন বন দপ্তরের কোনো কর্মীকে জঙ্গলের দিকে ডিউটিতে দেখা না যায়। ব্যাস এইটুকুই। আপনার এই ব্যাস এইটুকুর জন্যই একজন সৎ অফিসারের জীবন চলে গেছে, সেটা বোঝেন? ঝাঁঝিয়ে উঠলেন মৈনাক। তাপস আবার বলল, স্যার, দেবমাল্য স্যার বলেছিলেন উনি কোনো আরো বড় ব্যাপারের সন্ধান পেয়েছেন, সেই সংক্রান্ত প্রমাণ ওনার হাতে আসতে চলেছে, আর সেই জন্যই তিনি সেই রাতে খয়েরডাঙ্গা জঙ্গলের দিকে গিয়েছিলেন। মৈনাক সব শুনলেন, তারপর বললেন, সেটা কি, সে সম্বন্ধে কোনো ধারণা আছে? না স্যার, খবরটা স্যার পেয়েছিলেন তার কোনো ইনফরমারের সোর্স থেকে। তবে এ ব্যাপারে আমিও কিছু জানি না। দেবমাল্য স্যার আমাকেও এই ব্যাপারে কিচ্ছু বলেননি। ঠিক আছে, সে লোককে আমি খুঁজে বের করব। তবে তার আগে গোবিন্দ হালদার রনিকে একটা ভিজিট দেওয়া দরকার। চলো তাপস, তুমি আমার সঙ্গে চলো, ওই দুজনকে একটু রোগড়ে আসি। তাপসকে নিয়ে পুলিশের জিপে মৈনাক খাড়া এসে পৌঁছালেন গোবিন্দ হালদারের অট্টালিকাতে। গোবিন্দ হালদার বাড়িতেই ছিলেন, সেই সঙ্গে রনিও। মৈনাক খাড়ার প্রশ্ন শুনে দুজনেই নিজেদের গরম দেখাতে চাইলেন। রনি একবার হেঁকেই বলল, হ্যাঁ অফিসার, বেশি বার বেরো না। হ্যাঁ, তোমাদের ওই অফিসার দেবমাল্য খুব লাফালাফি করেছিল, কি হাল হয়েছে দেখেছো তো? আর তুমি সারা বাইরে থেকে গরম দেখাচ্ছ নাকি? একবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। কিন্তু রনি বুঝতে পারেনি যে মৈনাক খাড়া কোন ধাতের লোক। তিনি সজোরে রনিকে এক চড় মেরে তার গর্দান নিজের হাতের মধ্যে এনে বললেন, এটাকেই তোর কনফেশন হিসেবে ধরে নিচ্ছি। এবার সোজা লকআপে পুরব, তারপর ধোলাই দিতে শুরু করব। আমার ধোলাই কি জিনিস জানিস না? তোর পেটের সব ছোলাই বের করে এনে তোকে পেটাবো। আমার কাছে সেই অথরিটি আছে। চল দেখি আমার সাথে। গোবিন্দ হালদার ঝাঁঝিয়ে উঠে বললেন, অফিসার, এটা আপনি ঠিক করছেন না। আমি পঞ্চায়েত প্রধান, আমি চাইলে এখান থেকে না বেঁচে বেরোতে পারবেন না আপনি। মৈনাক নিজের রিভলভার বের করে রনির মাথায় ঠেকিয়ে বললেন, তার আগে আপনার এই খোকার মাথার খুলি গিয়ে আপনার পায়ের সামনে ছিটকে পড়বে। 15 বছর সার্ভিসে সাসপেন্ড হয়েছে 18 বার, কারোর পরও আমি করি না। সবাই জানে অফিসার মৈনাক খাড়ার শুধু নামে খাড়া নেই, ঘাড়ের ওপরেও একটা খাড়া বসানো রয়েছে। এবার বলুন হালদার মশাই, যা সত্যি তাই বলবেন, নাকি এই খোকাটাকে আপনার সামনেই জবাই করব? ও তো আমাকে হুমকি দিতে গিয়ে একরকম কনফেশন করেই দিয়েছে। গোবিন্দ হালদার এবার সুর নরম করে বললেন, আমি সব সব বলছি স্যার। রনি যা করেছে ঝোঁকের বসে করে ফেলেছে। দেবমাল্য রায় ওকে সবার সামনে পিটিয়েছিল, সেই প্রতিশোধ নিতে তো রনি ভেবেছিল ওনাকে খুন করবে, তাই সুলেমানকে কাজে লাগাবে ভেবেছিল। কিন্তু ব্যাপারটা আমি জানতে পেরে স্যার, থানা থেকে প্রায় সবাই আমার কাছ থেকে টাকা খায় স্যার। মেজবাবু রনিকে কি খবর দিয়েছেন, তো থানা থেকে আর একজন আমাকে জানায়। আমি রনিকে বারণ করি এসব কিছু করতে। দেবমাল্য রায়কে আমি সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সামনে নির্বাচন, পার্টির ওপর মহল থেকে সেদিনই আমাকে বলা হয়েছিল যেন আমি কিছু সময়ের জন্য রনিকে নিয়ন্ত্রণে রাখি। কোনো বড় ঘটনা যেন আমার এই ইমেজের পক্ষে তো ক্ষতিকর হতে পারে, তাই না? আমি রনিকে দিয়ে সুলেমানের কাছে খবর পাঠাই যে সে রাতে সে যেন কিছু না করে। কিন্তু তারপর শুনি ওই রাতে দেবমাল্য রায় জঙ্গলে হিংস্র পশুর আক্রমণের শিকার হয়েছেন। এছাড়া আমি কিচ্ছু জানি না, তবে যা বলছি তা সব সত্যি। রনির মাথা দিবি, সত্যি বলছি, আমি একটাও মিথ্যা কথা বলছি না। মৈনাক খাড়া রনিকে এক ঝটকা একটু দূরে সরিয়ে দিয়ে বললেন, এ যাত্রায় আর কিচ্ছু বললাম না।
তবে কোনো রকম চালাকি করবার চেষ্টা করলে আমিও ছেড়ে কথা বলবো না। আপাতত শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম। প্রহ্লাদ দত্ত থানা থেকে বেরিয়ে হাসপাতালের দিকে হাঁটছিলেন। কেসটার বিষয়ে চিন্তা করছিলেন তিনি। দেবমাল্য রায়কে জঙ্গলে যেখানে মারা হয়েছিল সেখানে তার বডি পাওয়া যায়নি, কারণ যেখানে তার বডি পাওয়া গেছে তার আশেপাশে যথেষ্ট রক্ত বা স্ট্রাগলের চিহ্ন ছিল না। মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় রক্তের দাগ ছিল। তার দেহটাকে ঘষড়ে হেঁচড়ে টেনে আনা হয়েছে, সেটাও বোঝা গেছে। তবে তার শরীরের বুলেট ছিল তারই সার্ভিস রিভলভারের বুলেট। এটা বেশ অদ্ভুত ব্যাপার। তার মানে দেবমাল্য রায়ের রিভলভার চলে গিয়েছিল অন্য কারোর হাতে, কিন্তু সেই রিভলভার গেল কোথায়? এসব ভাবতে ভাবতেই রাস্তায় হাঁটছিলেন প্রহ্লাদ। কিছুটা অন্যমনস্কভাবে সরু রাস্তায় উঠতেই হঠাৎ একটা লোক উল্টো দিক থেকে সাইকেল চালিয়ে তার প্রায় ঘাড়ে এসে উপস্থিত হলো। দুজনের ধাক্কাও লাগলো, কিন্তু প্রহ্লাদ নিজেকে সামলে নিলেন। সাইকেল আরোহীও নিজেকে সামলে নিল। সে থামলো না, ওই অবস্থাতে টলমল করতে করতে সাইকেল চালিয়ে বেরিয়ে গেল। প্রহ্লাদের ডান হাতে বেশ লেগেছে। তিনি রাস্তাতে দাঁড়িয়েই বেশ জোরে জোরে বকাঝকা করতে লাগলেন। একটু সময় পরে অবশ্য থেমে গেলেন, কারণ যার উদ্দেশ্যের আগের এই প্রকাশ সে লোক অনেক আগেই কেটে পড়েছে। প্রহ্লাদ আবার হাঁটা শুরু করতে যাবেন, হঠাৎ তার মনে হলো তার জামার ডান দিকের বুক পকেটে কিছু একটা আছে। তিনি পকেটে হাত দিতে একটা কাগজ পেলেন। তার মধ্যে কাগজে লেখা রয়েছে ধরিত্রী সেবাশ্রম আর সর্ষের মধ্যে ভূত, এই দুটো লাইন। প্রহ্লাদের অর্থ কিছু বুঝতে পারলেন না, শুধু এইটুকু বুঝলেন যে এটা ওই সাইকেল চালকই তার বুক পকেটে ঢুকিয়ে দিয়েছে ধাক্কা মারার সময়। তাহলে কি ইচ্ছে করেই? প্রহ্লাদ বুঝলেন ব্যাপারটা অফিসার মৈনাক খাঁড়াকে জানাতে হবে। প্রহ্লাদ দত্তকে নিয়েই ধরিত্রী সেবাশ্রমে এলেন মৈনাক খাঁড়া। অনাথ শিশু, অসহায় মেয়েদের আর কিছু বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জায়গায় সেবাশ্রম। সেবাশ্রম কর্ণধার মহিম কানুনগো একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। খয়েরডাঙ্গার পাশের গ্রাম দৌলতপুরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। তিনি এই জনকল্যাণকর আশ্রমটি বানিয়েছেন। শহরের বিখ্যাত ব্যবসায়ী ভানু প্রতাপ গুপ্তা এই ধরিত্রী সেবাশ্রমের একজন ট্রাস্টি। সন্দেহ করার কিছুই নেই, বেশ ছিমছাম চেহারা আশ্রমে। আশ্রমটা খয়েরডাঙ্গা জঙ্গলের দক্ষিণ দিকে, নদীর ধারে বেশ মনোরম পরিবেশ। মৈনাক আর প্রহ্লাদ এমন ভাব করলেন যেন তারা ঘুরতে এসেছে। মহিম কানুনগ সবকিছু তাদের ঘুরিয়ে দেখালেন। দুজনেই ফিরে আসার জন্য তাদের সঙ্গে আনা অ্যাম্বাসেডর গাড়িতে উঠতে যাবেন, তখনই প্রহ্লাদ দত্তর নজর গেল একজন লোকের দিকে। বয়স্ক একজন মানুষ, হুইল চেয়ারে বসা, দাঁড়িগোপ যুক্ত মুখ, বেশ অশীতিপর চেহারা। কিন্তু প্রহ্লাদ দত্ত অবাক হয়ে কিছু সময় চেয়ে রইলেন তার দিকে। তারপর গাড়িতে উঠে পড়লেন। কিছু দূর গাড়ি ফিরতি পথে আসার পর জঙ্গলের পাশের এক রাস্তায় প্রহ্লাদ দত্ত গাড়ি দাঁড় করাতে বললেন। তারপর বললেন, আশ্রম থেকে বেরোবার সময় বারান্দায় যে লোকটাকে দেখলেন তাকে দেখে কিছু বুঝলেন? বয়স্ক মানুষ, হুইল চেয়ারে বসা। কিন্তু আমার মনে হচ্ছে আপনি আরো বেশি কিছু বুঝেছেন, এমন কিছু যা আমার চোখে ধরা পড়েনি। লোকটার মুখ, লোকটা আদৌ বুড়ো নয়। ওর হাত, ওর পায়ের পাতা আমি দেখেছি। মুখে যেটা পড়ে রয়েছে সেটা মুখোশ, মাস্ক। খুব কায়দা করে তৈরি করা হয়েছে মাস্কটা। যে তৈরি করেছে তার হাতের দারুণ কাজ। কিন্তু আমি একজন ফরেন্সিক এক্সপার্ট, স্কিনের ওপর আমার স্পেশালাইজেশন রয়েছে। আমার চোখে ফাঁকি দেওয়া অতটাও সহজ নয়। এইরকম একটা আশ্রমে এরকম মুখোশধারী রয়েছে কেন? আপনি যদি এই ব্যাপারে শিওর হন তাহলে সন্দেহের অবকাশ রয়েছে বইকি। রাতের বেলা গোপনে আসতে হবে। বলেই গাড়ি আবার স্টার্ট দিতে গেলেন মৈনাক খাঁড়া। আর ঠিক তখনই কেউ একজন হুড়মুড় করে গাড়ির সামনে এসে পড়ল। দ্রুত গাড়ি থামিয়ে দুজনেই গাড়ি থেকে নেমে দেখলেন সামনে একজন রোগা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। দুজনেই দ্রুত তাকে তুলে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিলেন। মৈনাক বললেন, হাসপাতালে সরাসরি নিয়ে যাই? প্রহ্লাদ দত্ত লোকটার দিকে তাকিয়ে বললেন, মনে হয় তার খুব একটা দরকার নেই। আমার চোখ খুব ভালো। এই লোক আজকে আমায় সাইকেলে ধাক্কা মেরেছে, আমার জামার পকেটে কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল। অবশ্য তখন বেশভূষাক বা মেকআপ সবকিছুই অন্যরকম ছিল, কিন্তু আমার চিনতে ভুল হয়নি। এই সেই লোক। মনে হয় ও আমায় কিছু বলতে চায়। ও ভাই, ভাই, তুমি অজ্ঞান হওয়ার ভান করছো। তুমি অজ্ঞান হওনি, সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি।
যদি কিছু বলার থাকে তাহলে বলে ফেলো। লোকটা পেছনের সিটে উঠে বসলো, তারপর বলল, আমার নাম বসির, আমি কাঁঠাল পুকুরের বাসিন্দা। ওই গোবিন্দ হালদারের হয়ে কাজ করতাম, ওর ম্যাটাডোরের ড্রাইভার ছিলাম। পরে আমাকে এই সেবাশ্রমে পাঠানো হয়। এখানে ভয়ঙ্কর শয়তানের বাস। ওই হেডমাস্টার লোকটা ওপরে এক আর ভেতরে এক, সব রকমের অসামাজিক কাজকর্ম এখানে হয়। ছোট ছোট শিশুদের বাইরে পাচার করা হয়, বাচ্চা মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করানো হয়। ওই বুড়ো বুড়িকে মাঝে মাঝে অসুস্থ বলে হাসপাতালে কি সদরে নিয়ে যাওয়ার নাম করে তাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িতে নেশার মাদক পাচার করা হয়। আর সব কিছুর পেছনে আছে ভানুপ্রতাপ। গোবিন্দ আর রনি তার হাতের পুতুল আছে। আমি এদের সঙ্গে কাজ করতাম, কিন্তু বাচ্চাদের ওপর নৃশংস অত্যাচার দেখে চুপ থাকতে পারিনি। যুবতী মেয়েদের দুর্দশা দেখে প্রতিবাদ করি, এখান থেকে পালিয়ে যাই। কিন্তু ওরা আমার বোনকে সেই সুযোগে তুলে এনে বন্দি করে রেখেছে। আমি সেই থেকে লুকিয়ে বেড়াচ্ছি। বড়বাবুকে বলেছিলাম আমার কাছে থাকা প্রমাণের সব ছবি, সব কাগজপত্র ওনার হাতে তুলে দেব, যাতে উনি হামলা চালিয়ে এদেরকে ধরে ফেলতে পারেন আর আমার বোনকে উদ্ধার করতে পারেন। উনি কথা দিয়েছিলেন এসপি অফিস থেকে ফোর্স এনে উনি রেবেকাকে উদ্ধার করবেন। আমি সেরাতে ওনার সঙ্গে জঙ্গলে দেখা করতে এসেছিলাম, কিন্তু ওরা আগেই ওনাকে মেরে ফেললো। একটু থামলো বসির, তারপর বলল, আমি দেবমাল্য রায় সাহেবের আসল খুনিকে নিজের চোখে দেখেছি। মৈনাক আর প্রহ্লাদ একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলেন। অনেক গভীর রাতে গাড়ি এসে থামলো জঙ্গল থেকে কিছু দূরে ধরিত্রী সেবাশ্রমের দিকে যাওয়া রাস্তার মুখে। গাড়িতে মৈনাক আর প্রহ্লাদের সঙ্গে রয়েছে তাপস আর হরিদাস। চারজনে গাড়ি থেকে নামলেন প্রায় একসঙ্গে। তাপস বলল, স্যার, আমরা এখানে কেন এসেছি? এ তো মাস্টার মশাইয়ের আশ্রম। মৈনাক বললেন, এই মাস্টারমশাই একজন গন্ডগোলের লোক, কাউকে এখানে লুকিয়ে রেখেছেন। ডাক্তার দত্ত একটা লোককে দেখে বুঝেছেন যে সে মুখোশ পরে রয়েছে। তাকে ধরতে পারলেই আশ্রমের রহস্য পরিষ্কার হয়ে যাবে, আর সেই সঙ্গে দেবমাল্যর খুনিকেও পাওয়া যাবে। কি বলছেন স্যার? মাস্টার মশাই দেবতুল্য মানুষ, আমি নিজে ওনার ছাত্র। আর এটা এটা হতে পারে না। না 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 স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। প্রহ্লাদ দত্ত বললেন, কিচ্ছু ভুল হচ্ছে না। বুড়ো লোকের মুখোশ পরা একটা লোককে আমি এখানে দেখেছি। এখানে কিছু একটা গন্ডগোল আছে। দেখো তাপস, দেবমাল্য রিপোর্ট থেকে পরিষ্কার থানার মধ্যে একমাত্র তোমাকেই সম্পূর্ণ বিশ্বাস করতেন উনি। তোমার ওপরেই নির্ভর করতেন তিনি। এখন তার খুনিকে শাস্তি দেওয়া কি তোমার কর্তব্য নয়? অবশ্য কর্তব্য, কিন্তু স্যার আপনারা ভুল করছেন। মহিম স্যার এরকম মানুষ নন। আমি জন্ম থেকে ওনাকে দেখে আসছি। না না, উনি এরকম করতে পারেন না। আমি কিছুতেই বিশ্বাস করব না। বেশ, তাহলে তুমি এখানেই অপেক্ষা করো, আমরা ভেতরে যাবই। কিন্তু স্যার, এটা তো বেআইনি কাজ। আমি এসপি সাহেবের অফিসে রিপোর্ট করব। আপনারা সার্চ করা হলে ওয়ারেন্ট নিয়ে আসুন। আরে আমি ওয়ারেন্টের 100 যাক, আর বললাম না। তোমার যাকে খুশি রিপোর্ট করতে পারো। আমরা ভেতরে যাচ্ছি চুপি সারে। তোমার আসার হলে এসো, না হলে যা ইচ্ছে করতে পারো, আমাকে আটকাতে পারবে না। হরিদাস, তুমি কি আসবে? মাথা নেড়ে হরিদাস প্রহ্লাদ দত্তর পাশে এসে দাঁড়ালো। প্রহ্লাদ বললেন, সত্যি ডিউটি থেকে কিভাবে নিজেকে সরিয়ে নিতে হয় তা তোমাকে দেখেই শিখলাম তাপস। তিনজনে অন্ধকারকে সাথী করে এগোতে লাগলেন। তিনজনে আশ্রমের দিকে বিলীন হয়ে যেতে তাপস তার পকেট থেকে মোবাইল ফোন বের করে একটা নম্বরে কল করার চেষ্টা করলো, তারপর আরেকটা নম্বরে। কোনোটাতেই উপলব্ধ নেই। সে ছটফট করলো কয়েক মুহূর্ত। তারপর যে পথে আগে তিনজন গেছে সেই পথেই সে এবার নিজেই হাঁটা ফেলল। হরিদাস একটু পিছিয়ে পড়েছিল। পেছন দিকে তাকিয়ে তাকে দেখতে না পেয়ে প্রহ্লাদ বললেন, হরিদাসকে দেখতে পাচ্ছি না তো। ও এসে যাবে, চিন্তা নেই। আশ্রমের পাঁচিল খুব একটা উঁচু নয়। ইচ্ছে করেই কাঁচ বা ধারালো ফলা বসায়নি, বসালে লোকে সন্দেহ করবে। তাই পাঁচিল টপকে ঢুকতে কোনো অসুবিধা হবে না। মৈনাক আর প্রহ্লাদ দুজনে একটু কসরত করে পাঁচিল টপকে আশ্রমের কম্পাউন্ডে ঢুকে গেলেন। একটু পরেই তারা একেবারে সেবাশ্রমের প্রধান ভবনের সামনে এসে পৌঁছে গেলেন। হরিদাসের পাত্তা নেই। দুজনে কোন পথে ভেতরে ঢুকবেন সেই পরিকল্পনা করছেন, তখনই আশ্রমের বারান্দার আলো জ্বলে উঠল। লাঠি হাতে মাস্টারমশাই মহিম কানুনগো বারান্দা থেকে সামনের লনে এগিয়ে এলেন। মৈনাক আর প্রহ্লাদের সামনে এসে বললেন, এ কি আপনারা এখন এই অসময়? কি ব্যাপার?
এভাবে চোরের মতো এসেছেন কেন? মৈনাক অকপটে বললেন, ডাক্তার দত্ত, এখানে এমন একজনকে দেখেছেন দিনের আলোয় যে মুখোশ পরে আছে, যার ত্বক আর মুখের চামড়া নকল। মহিম কারুণ্য যেন আকাশ থেকে বললেন। প্রহ্লাদ বললেন, আমি কিন্তু শিওর আমার চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। মহিমবাবু পেছনের বারান্দার দিকে তাকিয়ে বললেন, ওর কথা বলছেন কি? সেই হুইল চেয়ারে বসা বৃদ্ধ হুইল চেয়ার নিয়ে এসে হাজির হয়েছে। প্রহ্লাদ বললেন, ওই লোক মুখোশ পরে আছে। ওর আসল পরিচয় কি? মহিমবাবু দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বললেন, আর লুকিয়ে লাভ নেই হে, বলে দাও এদেরকে তুমি কে সেটা বলে দাও। এনারা ধরেই ফেলেছেন। লোকটা হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার নকল দাঁড়ি গোফ, নকল চামড়ার ত্বক সব খুলে ফেললো। বুড়ো মানুষের মুখ চলে গিয়ে এখন সেখানে জোয়ান কিন্তু হিংস্র চেহারার লোকের মুখ ফুটে উঠেছে। মহিমবাবু বললেন, ওই হলো সুলেমান। কিন্তু শুধু ও নয়, ওর আরো 2 সাথী কিভাবে অথর্ব বৃদ্ধ সেজে এখানেই রয়েছে। মৈনাক এতটুকু না ঘাবড়িয়ে বললেন, তাহলে এরাও ছিল দেবমাল্য রায়ের খুনের পেছনে? তা তো ছিলই। এবার আপনাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পেছনেও এরা থাকবে। মৈনাক দ্রুত নিজের রিভলভার বের করতে গেল, কিন্তু তার আগেই একটা ঠান্ডা নল তার মাথার পেছনে এসে ঠেকলো। মৈনাক আর প্রহ্লাদ দুজনেই দেখলেন হরিদাস রিভলভার ঠেকিয়েছে মৈনাকের মাথায়। মহিমবাবু হেসে বললেন, অবাক হবেন না, হরিদাস আমারই খাস লোক। গোবিন্দ হালদার থানার বড় অফিসারদের কিনতে চায়, আর আমি চাই কনস্টেবলদের হাতে রাখতে। এরা বেশি কাজের হয়। তখনই সামনে থেকে একজন ছুটে এসে রিভলভার তুলে বলল, হ্যান্ডস আপ, কেউ নড়বেন না। কেউ নড়লে কিন্তু ফল ভালো হবে না। ততক্ষণে হরিদাস মৈনাকের হাত থেকে তার রিভলভার কেড়ে নিয়েছে। সামনে তাপস তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়েছে। মৈনাক বলে উঠলেন, তাপস, আর কষ্ট করে নাটক করতে হবে না। অফিসার দেবমাল্যর আসল খুনি যে তুমি তা আমরা জানি। তুমি আর হরিদাস সে রাতে কাঁঠাল পুকুরে যাওনি, কারণ ওখানকার থানার কনস্টেবল বলরামও তোমাদেরই লোক। তুমি ভালো মানুষ সেজে অফিসার দেবমাল্যকে বোকা বানাতে পারো, কিন্তু মৈনাক খাঁড়াকে ধোঁকা দিতে পারবে না। তাছাড়া তোমার বিরুদ্ধে সাক্ষীও আমাদের হাতে আছে। তাপস এবার ভালো মানুষই ছেড়ে নিজের মুখটাকে কদর্য নৃশংস করে উঠে রিভলভারটা সুলেমানের দিকে তাক করে বলল, সেই রাতেই বলেছিলাম ওই বসির হারামজাদাকে খুঁজে বের করে খতম করাতে, কিন্তু এরা শুনলো না। ওই ঘড়ি বড়বাবুর লাশটাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে এলো। আর বলে কিনা বুক পিট পুড়ে বুলেট বের করে নিতেই অনেক সময় লেগে গেছে। বসিরকে খুঁজে পায়নি সালা। দেখ এবার স্পেশাল ব্রাঞ্চের লোকেরা সব সত্যি জেনে গেছে। এবার কি হবে? বলেই মৈনাকের দিকে ঘুরে বলল, এটা কার রিভলভার জানেন? এটা অফিসার দেবমাল্য রায়ের রিভলভার। খুব পেছনে লেগেছিল আমাদের ব্যবসার। গোবিন্দ হালদার আর রনিকে উত্তক্ত করছিল খুব। ওরাই আমার ব্যবসার অ্যাসেট। ওদেরকে এত উত্তক্ত করলে কি করে হবে? আমি ওপরে ওপরে ওদের সমালোচনা করি, ওদের ওপরে রাগ দেখাই, কিন্তু আমি ওদের আসল রক্ষক। ওরাও জানে না আমি আসলে কে। ওরা শুধু মাস্টার মশাইকে চেনে, কিন্তু এখানে আসল সব আমি। আর আমার শহরের ব্যবসাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেয় ভানুপ্রতাপ বাবু। দেবমাল্য রায়কে মারতেই আমি সুলেমানকে এখানে এনে ছদ্মবেশে রেখেছিলাম, আর খবর ছড়িয়ে দিয়েছিলাম যে সুলেমান আছে কাঁঠাল পুকুরে। কনস্টেবল বলরাম আমাকে এই কাজে সাহায্য করেছে, কারণ সে আমার থেকে মোটা টাকা পায়। এবার এই সব কিছু জেনে ফেলার জন্য আপনাদেরকেও এখান থেকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না। ওই দেবমাল্য স্যারের রিভলভার দিয়ে এখানেই আপনাদেরকে খতম করে সব প্রমাণ আমি লোপাট করে দেব। ঠিক তখনই বাইরে প্রবল হইচই শোনা গেল। তীব্র আলো সরাসরি এসে পড়ল আশ্রমের লনের উপর, আর সেই আলোতে সবাই দেখল ওপর থেকে তীব্র আওয়াজ করে আগুন পাখি নেমে আসছে লনের ওপর। আর সেই সুযোগে মৈনাক দ্রুত ব্যাককিক মেরে ঘায়েল করলো হরিদাসকে, আর তার হাত থেকে নিজের রিভলভার কেড়ে নিয়ে তাকে নিজের গান পয়েন্টে নিয়ে এলেন মৈনাক খাঁড়া। ততক্ষণে হেলিকপ্টার নেমে এসেছে আশ্রমের মাটিতে। তার থেকে কমান্ডো সহযোগে নেমে এলেন এসপি সাহেব। অন্যদিকে সামনের গেট গুঁড়িয়ে দিয়ে বেশ কিছু পুলিশ ভ্যান ঢুকে এলো আশ্রমের মধ্যে।
সশস্ত্র কমান্ডো আর তার অফিসাররা নেমে ঘিরে ধরলেন পুরো এলাকাটাকে। মৈনাক একজন অফিসারের হাতে হরিদাসকে সঁপে দিয়ে সোজা গিয়ে চড় মেরে রিভলভার ছিনিয়ে নিলেন তাপসের হাত থেকে। সে আবার তার ভীরু চরিত্রে ফিরে গিয়ে কুই কুই করে উঠল। বসিরকেও দেখা গেল অফিসারদের সঙ্গে। তার কাছ থেকে প্রমাণের সব কাগজপত্র আর ফটোগ্রাফ নিয়ে সেগুলো আগেই এসপি অফিসে পাঠিয়ে দিয়েছিলেন অফিসার মৈনাক। সেই অনুযায়ী অপারেশনের পরিকল্পনা করা হয়েছিল। ফাঁদ পেতে নিয়ে আসা হয়েছিল তাপস আর হরিদাসকে। অফিসাররা সুলেমান আর তার সাগরেদদেরকে গ্রেপ্তার করলেন। অনেক অসহায় শিশু, কিশোর, যুবতী আর বৃদ্ধ বৃদ্ধাদের বন্দি দশা থেকে উদ্ধার করা হলো ওই সেবাশ্রমে। উদ্ধার করা হলো বসিরের বোন রেবেকাকেও। তাকে বুকে জোড়ে হাউ হাউ করে কেঁদে ফেলল বসির। সব শেষে মৈনাক এসে মহিমবাবুকে জিজ্ঞেস করলেন, একজন শিক্ষক হয়ে কিভাবে এই নোংরা ব্যবসায় যুক্ত হলেন? বিবেকের দংশন হলো না? মহিম কানুনগো রাগতভাবে বলে উঠলেন, টাকার অভাবে, চিকিৎসার অভাবে যখন আমার দুরারোগ্য রোগে স্ত্রী মারা যাচ্ছিলেন, তখন কারোর বিবেক দংশন হয়নি? তখনই বুঝি এই জগতে সব মিথ্যে। সেই থেকে টাকাকেই ধ্যান জ্ঞান করেছি। তার জন্য যা করার দরকার সব করেছি। ভালো মন্দ আর কিচ্ছু ভাবিনি, কিচ্ছু না। এবার অপরাধের চরম শাস্তির জন্য তৈরি হন। গোবিন্দ আর রনি আগেই গ্রেপ্তার হয়েছে। কেস রজ্জু করা হলো খয়েরডাঙ্গা থানার পুলিশকর্মী আর বন দপ্তরের কর্মীদের বিরুদ্ধেও। ওদিকে শহরে গোয়েন্দা বিভাগে খবর পৌঁছে যাওয়ায় সেখান থেকে অফিসাররা রওনা হলো ভানু প্রতাপকে গ্রেপ্তার করতে। ভোরের আলো ফোটার আগেই সব অপারেশন শেষ। খয়েরডাঙ্গার আসল শয়তানদের মুখোশ খুলে কদাকার মুখগুলো বেরিয়ে এসেছে। এই বিরাট অপারেশন শেষ করে প্রহ্লাদ দত্তকে ধন্যবাদ জানালেন অফিসার মৈনাক খাঁড়া। সেই সঙ্গে ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই স্যালিউট জানালেন অফিসার দেবমাল্য রায়ের বীরত্ব আর সততার উদ্দেশ্যে। শুনছিলেন দেবাশিস মজুমদারের কলমে খয়েরডাঙ্গার শয়তান। কেমন লাগলো আছে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ গল্প পাঠে ছিল আবির, মৃন্ময়, জয়, সুদীপ্ত, ইন্দ্রনীল, জয়দীপ ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।